আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের এই লাইভ ভিডিওটিতে তোমরা যুক্ত হয়েছ, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আমার এই লাইভ ভিডিওটি শোনা যাচ্ছে কি না, শব্দ ক্লিয়ার কি না, প্লিজ যে কোনো একজন কমেন্ট করে জানিয়ে দাও, যাতে করে আমরা সহজেই আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি। হ্যালো হ্যালো কেউ একজন কমেন্টে জানিয়ে দাও প্লিজ। হ্যালো, ওকে, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। তো আমাদের পুরো আলোচনাটার ফোকাস থাকবে ট্রান্সলেশনের উপরে এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতে এবং একাডেমিক যারা পড়াশোনা করে তাদের জন্য এ ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা নিবন্ধন পরীক্ষা দেবে, যারা প্রাইমারি পরীক্ষা দেবে এবং অন্য অন্য পরীক্ষাগুলোতে আমাদের ট্রান্সলেশন থেকে প্রায় প্রশ্ন আসে। তো আজকে যে ট্রান্সলেশনগুলো আমি আলোচনা করব সেগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং কোনো না কোনো পরীক্ষাতে এগুলো এসেছে। তো সব সময় যে ট্রান্সলেশন খুব সহজ হয় ব্যাপারটা কিন্তু সেরকম না, একটু কঠিনও হয়। এজন্য টেকনিক্যাল সাইটগুলো আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রান্সলেশন দিয়ে শুরু করব। তো এটা হচ্ছে, তুমি কি জানো সে কোথায় থাকে। বাংলাতে লক্ষ্য করলে দেখা যাবে যে দুটা জায়গাতেই কিন্তু ইন্টারোগেটিভ ব্যবহার করা হয়েছে। তুমি কি জানো এটা একটা ইন্টারোগেটিভ, সে কোথায় থাকে এটাও কিন্তু একটা ইন্টারোগেটিভ। তো যখন আমি আলাদা আলাদাভাবে বলবো, তুমি কি জানো এটা প্রশ্নবোধক বাক্য আমি বললাম, আবার সে কোথায় থাকে এটাও কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য বললাম। কিন্তু ইংলিশে একটা সেন্টেন্সে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে, সেটা হচ্ছে প্রথমে যে বাক্যটা রয়েছে সেটা। তো তুমি কি জানো, এখানে কে জানে, এখানে হচ্ছে তুমি জানো, তাহলে সাবজেক্টকে ইউ, সাবজেক্ট হচ্ছে ইউ। আচ্ছা, এখানে তুমি কি জানো এটা জানার জন্য প্রথমে আগে আমরা তুমি জানো এই জিনিসটা ভেঙে নেই। শুরুতেই বলে নেই যে একটা জিনিস বা ক্লাসের বিষয়গুলো হুট করে 1 মিনিটের মধ্যে অনেকগুলো বিষয় তুমি বুঝতে পারবে না, কিন্তু যদি তুমি ফার্স্ট থেকে লাস্ট সময় দাও তাহলে আশা করি প্রত্যেকটা টপিক তুমি সহজেই বুঝতে পারবে। আর যদি কারো কোনো প্রবলেম হয়, কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্টে জানিয়ে দিবে, তাহলে সে ব্যাপারটা আমি আবার রিপিট করব ইনশাল্লাহ। তো প্রথমে আগে লিখবো হচ্ছে ইউ নো, ইউ নো, তুমি তুমি জানো, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি কি জানো, এটার জন্য এই ইউ এর সঙ্গে আমাদের কি আনতে হবে, ডু ভার্ব আনতে হবে। তাহলে যখন বাক্যটা ইন্টারোগেটিভ হবে এই অক্সিলিয়ারি ভার্বটা, এই ডু ভার্বটা বাক্যের সামনে থাকতে হবে। তাহলে ডু ইউ নো, তুমি কি জানো, এতটুকু আমরা করতে পারলাম। ডু ইউ নো, তুমি কি জানো। তাহলে এই বাক্যটা আমাদের ইংলিশে ইন্টারোগেটিভ কিন্তু হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আমাদের আর ইন্টারোগেটিভ হবে না, সে কোথায় থাকে। তাহলে এখানে একটা কথা আসছে, সেটা হচ্ছে হোয়ার, হোয়ার আনতে হবে। হোয়ারের পরে সরাসরি আনতে হবে সাবজেক্ট। যদি তুমি আবার অক্সিলারি ভার্ব আনো তাহলে কিন্তু বাক্যটা আবার ডাবল ইন্টারোগেটিভ হয়ে যাবে, এটা ভুল করা যাবে না। তাহলে হোয়ার আর সে। আচ্ছা, এখানে আমরা হিও লিখতে পারি, আবার সিও লিখতে পারি। তাহলে হোয়ার লিখলাম, এরপরে লিখলাম হচ্ছে সাবজেক্ট হোয়ার হি, আর এই যে থাকা কথাটা আছে এজন্য আমাদের লিখতে হবে, কি লিখতে হবে, লিভস। আর বাক্যের শেষে কি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন আমাদের দিতে হবে। তাহলে ডু ইউ নো হোয়ার হি ওয়ার শি লিভস, তুমি কি জানো সে কোথায় থাকে। এভাবে একটা পুরো বাক্যকে আমরা সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। তাহলে ডু ইউ নো হোয়ার হি লিভস, তুমি কি জানো সে কোথায় থাকে। এরপরে আমরা অন্য আর একটা বাক্য লিখবো। আমি কি বলেছি, কোনো না কোনো পরীক্ষাতে
এটা এই বাক্যগুলো এসেছে আর আমরা সেগুলোই এখন সলিউশন করতেছি। আচ্ছা, এরপরের বাক্য হচ্ছে সে সাঁতার কাটতে জানে না। সে কি করে না? সে সাঁতার কাটতে জানে না। সে সাঁতার কাটতে জানে না। ওকে, সে সাঁতার কাটতে জানে না। আচ্ছা, আমাদের এখানে যে ভার্বটা রয়েছে জানে না, আসলে বলো তো কে জানে না? তাহলে বাক্যের সাবজেক্টটা কি হবে? সাবজেক্ট হবে সে। এরপরে কি করতে জানে না? সাঁতার কাটতে জানে না। তাহলে নেগেটিভ একটা ব্যাপার আছে। তাহলে এখানে আমাদের দুটা ভার্ব আসবে। একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর একটা হচ্ছে এরপরে আমাদের আনতে হবে নট, যেহেতু জানে না কথাটা আছে। আর এরপরে আমাদের আনতে হবে মেইন ভার্ব। আর কি করতে জানে না সেটা আমাদের পরে আনতে হবে। তো ওকে, সে জানে না, তাহলে কি লিখতে হবে? হি। যেহেতু অক্সিলারি ভার্বে বাক্যে আমাদের আনতে হবে, তাহলে সেই ক্ষেত্রে হবে ডাজন্ট। হি ডাজন্ট। আর জানার ব্যাপারটা যে ভার্ব আমরা ব্যবহার করি জানা না জানার ব্যাপারে, সেই ক্ষেত্রে হবে নো। তাহলে হি ডাজ নট নো, সে জানে না। এই ক্ষেত্রে এখানে একটা সিম্পল ট্রিক্স রয়েছে। যখন কোনো ব্যক্তি কোনো কিছু জানে অথবা জানে না, এটা বাংলাতে এরকম হলেও ইংলিশে কিন্তু একটু ডিফারেন্টলি আমাদের প্রেজেন্ট করতে হয়, উপস্থাপন করতে হয়। আর সেটা হচ্ছে হাউ টু। হাউ টু ব্যবহার করতে হবে। তাহলে এরপরে আমরা ব্যবহার করলাম হচ্ছে হাউ টু। কি করতে জানে না? সে সাঁতার কাটতে জানে না। এই হাউ টুর পরে যে জিনিস করতে জানে না সে জিনিস আমাদের এখানে আনতে হবে। তাহলে হি ডাজন্ট নো হাউ টু সুইম, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। এটা কিন্তু বাংলাতে এরকম হয়, কিন্তু ইংলিশে যখন আমরা ট্রান্সলেট করব তখন ব্যাপারটা হবে এরকম। তাহলে ধরো আমি 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 খেলতে জানি, আমি ফুটবল খেলতে জানি, তাহলে আই নো হাউ টু প্লে ফুটবল। এই যে হাউ টুর ব্যাপারটা কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে। বাংলায় বাক্যটা এরকম হবে যে আমি ফুটবল খেলতে জানি না, আমি সাঁতার কাটতে জানি না, কিন্তু ইংলিশে একটা জিনিস আমাদের বাড়তি আনতে হবে, দ্যাট ইজ হাউ টু। মাইন্ড ইট, মনে রাখতে হবে। এরপরে বাক্য আমরা চলে যাব আমি আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি। আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি। ওকে, এই বাক্যটা আমরা কি করব? এই বাক্যটা খুবই সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করব। আচ্ছা, একটা এক্সাম্পল যদি তোমাদের দেওয়া হয়, যে এই এক্সাম্পলটা আমি প্রায়ই দিই যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা শিখতে চাই। যে একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এবং তাকে মাটির দিকে দেখিয়ে বললাম যে বলো তো যে এখন পানি কি করতেছে, এখন পানি কি করতেছে। একটু আগে বৃষ্টি হয়েছে, তাহলে এখন পানি মাটির দিকে তাকালে অবশ্যই কিন্তু বোঝা যাবে যে পানি গড়িয়ে যাচ্ছে, পানি গড়িয়ে যাচ্ছে। তাহলে তার আগে কি হয়েছে? তার আগে কি হয়েছে? বৃষ্টি হয়েছে। তার আগে কি হয়েছে? বৃষ্টি হয়েছে। তাহলে যে কাজটা একটু আগে হয়েছে এবং তার ফলাফল বিদ্যমান রয়েছে, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই মাত্র এই ব্যাপারটা কারণে আমরা আরো ক্লিয়ার হতে পারলাম যে এটা জাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়বে। এখন দেখো, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যবহার করে আমরা এটা সুন্দরভাবে করতে পারবো। তাহলে আমি তোমার চিঠি পেয়েছি, কে চিঠি পেয়েছে? আমি। এখানে আমরা সাবজেক্ট পেয়েছি। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ আনতে হয়। অর্থাৎ আমাদের আনতে হবে দুটো ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা আনতে হবে মেইন ভার্ব। এই মেইন ভার্বের আমাদের 3 নাম্বার ফর্ম লিখতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর অবজেক্ট লিখতে হবে। যে আসলে ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, তাহলে কিন্তু আমরা খুব সহজে অবজেক্ট পাবো। যে কি পেয়েছি,
আমরা কিন্তু চিঠি পেয়েছি। আর এই মাত্র পেয়েছি এটা জাস্ট একটা অ্যাডভার্ব, এটাকেও আমরা সাইজ করব। ওকে, তাহলে এই বাক্যটা আমরা ট্রান্সলেট করব। আচ্ছা, আই এরপরে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাভ। আই হ্যাভ, আই হ্যাভ। আচ্ছা, এই যে পেয়েছি এর জন্য আমাদের ব্যবহার করতে হবে গট। আই হ্যাভ গট অথবা গটেন কেউ লিখতে পারে, সমস্যা নাই। তাহলে আই হ্যাভ গট, কার চিঠি পেয়েছি? তোমার চিঠি। তাহলে হবে ইওর, কি হবে? সহজেই বুঝতে পারছো যে ইওর কি হবে বলো? ইওর লেটার হবে, ইওর লেটার হবে। কিন্তু এখনো কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যায়নি, যে এই মাত্র কথাটা যে আসে এটা আমরা কোথায় বসাবো। তাহলে এই কথাটা আমরা বাক্যের শেষেও বসাতে পারবো, আবার অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানেও বসাতে পারবো। তাহলে আই হ্যাভ, এখানে এটা বসানো যুক্তিসঙ্গত আরো বেশি হবে। আই হ্যাভ জাস্ট গট ইউর লেটার, আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি। তাহলে এই মাত্রর জন্য আমরা কি লিখলাম? জাস্ট লিখলাম। তাহলে জাস্টটা কোথায় বসাতে হবে? জাস্ট বসাতে হবে অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে। তাহলে আই হ্যাভ জাস্ট গট ইউর লেটার, আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি। তো কোনো জায়গাতে যদি বুঝতে অসুবিধা হয়, আমরা 3টা বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করলাম। এই 3টা বাক্যের কোন জায়গাতে বুঝতে তোমার অসুবিধা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, এবং এরপরে আমি সেটা কমেন্টে সলিউশন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো আগামী দিনে আবার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে লাইভ ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।